দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন ও অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত সেশনে আমরা জেনেছি কিভাবে তথ্যের জন্য আবেদন করতে হবে, আপিল বা অভিযোগ করার নিয়ম কি, আইন অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে শাস্তির বিধান কি এবং আপিল ও অভিযোগের মধ্যে পার্থক্য সম্পর্কে। নতুন এই সেশনে আমরা জানব অপ্রদানযোগ্য তথ্য এবং তথ্য প্রদান থেকে দায়মুক্ত প্রতিষ্ঠান, স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ধারণা ও পদ্ধতি, তথ্য কমিশনের ক্ষমতা, তথ্য অধিকার আইন 2009-এর সবল ও দুর্বল দিক ইত্যাদি সম্পর্কে। তথ্য চাওয়া ও পাওয়ার নিয়ম নিয়ে তো অনেক কিছুই জানলাম। এইবার জানব কোন কোন তথ্য চেয়ে আবেদন করা যাবে না। তথ্য অধিকার আইনের 7 ধারার 20টি উপধারায় সংশ্লিষ্ট তথ্যাবলী প্রদান বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করা হয়েছে। জনস্বার্থ সুরক্ষার জন্য যেসব তথ্য গোপন করা আবশ্যক সেগুলিই কেবল এই তালিকায় রয়েছে, যা আমাদের সংবিধানের 39-এর 2 উপ অনুচ্ছেদ, রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক দলিলাদির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই আইন অনুযায়ী যেসব তথ্যসমূহ প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নয় তা হল দাপ্তরিক নোটশিট বা নোটশিটের প্রতিলিপি, কোনো তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে এরকম তথ্য, পররাষ্ট্রনীতির কোনো বিষয় যার দ্বারা বিদেশি রাষ্ট্রের অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সাথে বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হতে পারে এরকম তথ্য, কোনো বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া কোনো গোপনীয় তথ্য, কোনো তথ্য প্রকাশের ফলে তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম বাণিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়ক, কপিরাইট, মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পর্কিত তথ্য, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম তথ্য, যেমন ক আয়কর, শুল্ক, ভ্যাট ও আবগারি আইন, বাজেট বা কর হার পরিবর্তন সংক্রান্ত কোনো আগাম তথ্য। খ মুদ্রার বিনিময় ও সুদের হার পরিবর্তনজনিত কোনো আগাম তথ্য। গ ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিচালনা ও তদারকি সংক্রান্ত কোনো আগাম তথ্য। কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে বা অপরাধ বৃদ্ধি পেতে পারে এরকম কোনো তথ্য। কোনো তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা বিচারাধীন মামলার সুষ্ঠু বিচার ব্যাহত হতে পারে এমন কোনো তথ্য। কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো তথ্য। কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে এরকম কোনো তথ্য। আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোনো ব্যক্তি কর্তৃক গোপনে প্রাপ্ত কোনো তথ্য, আদালতে বিচারাধীন কোনো বিষয় এবং যা প্রকাশে আদালত বা ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা আছে অথবা যার প্রকাশ আদালত অবমাননার শামিল এরকম তথ্য, তদন্তাধীন কোনো বিষয় যার প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাতে পারে এরকম কোনো তথ্য, কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেফতার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে এরকম তথ্য, আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা আছে এরকম তথ্য, কৌশলগত ও বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় এমন কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণালব্ধ কোনো তথ্য। কোনো ক্রয় কার্যক্রম সম্পন্ন হবার আগে বা ওই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট ক্রয় বা তার কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য। জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হতে পারে এমন কোনো তথ্য। আইন দ্বারা সংরক্ষিত কোনো ব্যক্তির গোপনীয় তথ্য। পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নাম্বার বা ফলাফল সম্পর্কিত আগাম তথ্য। মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপনীয় সারসংক্ষেপ সহ আনুষঙ্গিক দলিলাদি এবং এরকম বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত কোনো তথ্য। তবে এই ক্ষেত্রে শর্ত থাকে যে সিদ্ধান্ত গৃহীত হবার পর অনুরূপ সিদ্ধান্তের কারণ এবং সিদ্ধান্তের ভিত্তিসমূহ প্রকাশ করা যাবে। কোন কোন প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন করা যাবে তা আমরা ইতোমধ্যেই জেনেছি। আসুন এবার জেনে নেওয়া যাক কোন কোন প্রতিষ্ঠান তথ্য প্রদানে বাধ্য নয়।
তথ্য অধিকার আইনে ৮টি গোয়েন্দা সংস্থাকে তথ্য অধিকার আইনের আওতার বাইরে রাখা হয়েছে। আইনের ধারা ৩২-এ কতিপয় সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয় তা বলা হয়েছে। এখানে বলা হয়েছে, এই আইনে যা কিছু থাকুক না কেন, তফসিলে উল্লেখিত রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। আইনের তফসিলে যে ৮টি গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করা হয়েছে তা হল: ১. জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। ২. ডাইরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই। ৩. প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট সমূহ। ৪. ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি বাংলাদেশ পুলিশ। ৫. স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ৬. জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল। ৭. স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ। ৮. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের গোয়েন্দা সেল। তবে ধারা ৩২-এ বলা হয়েছে, উক্ত সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো তথ্য দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে জড়িত থাকলে সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না এবং এ ধরনের তথ্য প্রাপ্তির জন্য কোনো আবেদন পেলে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান তথ্য কমিশনের অনুমোদন গ্রহণ করে আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আবেদনকারীকে সেই তথ্য সরবরাহ করবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলিও এই আইনের সম্পূর্ণ বাইরে নয়। আসুন এইবার জেনে নেওয়া যাক স্বপ্রণোদিত তথ্য প্রকাশ কি। স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বলতে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার তথ্য স্বপ্রণোদিত হয়ে বা স্বেচ্ছায় উপযুক্ত ও সহজলভ্য মাধ্যমে প্রকাশ এবং প্রচারকে বোঝায়, যেন জনগণ সহজে তথ্যে প্রবেশ করতে পারে এবং প্রয়োজনে সেসব তথ্য কাজে লাগাতে পারে। তথ্য অধিকার আইনের ইন্টারনাল স্পিরিট সর্বোচ্চ প্রকাশের নীতিকে নির্দেশ করে। সর্বোচ্চ প্রকাশের অধিকতর কার্যকর মাধ্যম হল স্বপ্রণোদিত তথ্য প্রকাশ। তথ্য অধিকার আইনের ধারা ৬-এ স্বপ্রণোদিত তথ্য প্রকাশের বিধান রয়েছে। এখানে বলা হয়েছে যে প্রত্যেক কর্তৃপক্ষ তার গৃহীত সিদ্ধান্ত, কার্যক্রম কিংবা সম্পাদিত বা প্রস্তাবিত কর্মকাণ্ডে সকল তথ্য নাগরিকদের কাছে যাতে সহজলভ্য হয় সেইভাবে সূচিবদ্ধ করে প্রচার ও প্রকাশ করবে। তথ্য প্রচার ও তথ্য প্রকাশ করার ক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কোনো তথ্য গোপন করতে বা এর সহজলভ্যতা সংকুচিত করতে পারবে না। এখন জানব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিবরণ বা পদ্ধতি সম্পর্কে। এই ধারায় প্রত্যেক কর্তৃপক্ষের ওপর প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এই প্রতিবেদনের পাশাপাশি কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোর বিবরণ, কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিবরণ, সকল নিয়মকানুন, আইন অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, প্রজ্ঞাপন, নির্দেশনা, ম্যানুয়াল ইত্যাদি বিষয়ে প্রকাশ করবে। এছাড়াও কর্তৃপক্ষ কোনো নীতি প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সব নীতি বা সিদ্ধান্ত প্রকাশ করবে। স্বপ্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যমগুলো সম্পর্কে জানব এবার। স্বপ্রণোদিত তথ্য প্রচার ও প্রকাশ মাধ্যম হিসেবে দুটি পদ্ধতি ব্যবহারের কথা আইনে বলা আছে। এই পদ্ধতিগুলো হল: ১. প্রচলিত প্রচার ও প্রকাশ মাধ্যম, যেমন নোটিশ বোর্ড, মুদ্রিত লিপি, প্রকাশনা, গণমাধ্যম, সভা, গণশুনানি, ভিডিও প্রদর্শন, বিজ্ঞাপন, অডিও প্রচার, মাইকিং, সাইনবোর্ড, বিলবোর্ড, দেয়াল লিখন, সিটিজেন চার্টার, প্রেস বিজ্ঞপ্তি এবং অন্যান্য অনুমোদিত মাধ্যম। ২. অনলাইন ও ডিজিটাল মাধ্যম, যেমন ওয়েবসাইট, অ্যাপস, নেটওয়ার্ক এবং অনুমোদিত অন্যান্য ডিজিটাল মাধ্যম। গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার ইত্যাদি প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। এই বিশাল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান প্রয়োজন, আর এই জন্য গঠন করা হয়েছে তথ্য কমিশন। এখন জানব তথ্য কমিশনের গঠন কাঠামো, তাদের ভূমিকা এবং কার্যাবলী সম্পর্কে। তথ্য অধিকার আইন 2009-এর ধারা 11 এবং 12 এর বিধান অনুসারে তথ্য কমিশন গঠন করা হয়েছে
একজন প্রধান তথ্য কমিশনার ও দুজন তথ্য কমিশনারকে নিয়ে তথ্য কমিশন গঠিত। তথ্য অধিকার আইন 2009 বাস্তবায়নের সর্বোচ্চ সংস্থা হলো এই তথ্য কমিশন। আর তথ্য কমিশন হলো একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা। চলুন এবার জেনে নেওয়া যাক তথ্য কমিশনের ক্ষমতা সম্পর্কে। তথ্য কমিশন নিজ ক্ষমতা বলে যা করতে পারবেন তা হচ্ছে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য সমন জারি করা এবং শপথপূর্বক মৌখিক বা লিখিত প্রমাণ, দলিল বা অন্য কোনো কিছু হাজির করতে বাধ্য করা, তথ্য যাচাই ও পরিদর্শন করা, হলফনামা সহ প্রমাণ গ্রহণ করা, কোনো অফিসের কোনো তথ্য আনয়ন করা, কোনো সাক্ষী বা দলিল তলব করে সমন জারি করা। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়। এইবার জেনে নেওয়া যাক তথ্য কমিশনের কার্যাবলী। কমিশনের প্রধান কাজ হচ্ছে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ, তথ্য আবেদনকারী নাগরিক, সরকার ও নাগরিক সমাজকে কেন্দ্র করে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। কর্তৃপক্ষ কেন্দ্রিক। কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা, প্রকাশ, প্রচার ও প্রাপ্তির বিষয়ে নির্দেশনা প্রদান, কর্তৃপক্ষের নিকট হতে তথ্য প্রাপ্তির লক্ষ্যে অনুরোধের পদ্ধতি নির্ধারণ, তথ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ, তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারিগরি ও অন্যান্য সহায়তা প্রদান। নাগরিক কেন্দ্রিক। নাগরিকদের তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে নীতিমালা এবং নির্দেশনা প্রণয়ন ও প্রকাশ করা, নাগরিকদের তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে বাধাসমূহ চিহ্নিত করা। নাগরিক সমাজ এবং শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠান কেন্দ্রিক। তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে গবেষণা করা এবং শিক্ষা ও পেশাগত প্রতিষ্ঠানকে অনুরূপ গবেষণা পরিচালনায় সহায়তা প্রদান। সমাজের বিভিন্ন শ্রেণীর নাগরিকদের মধ্যে তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে প্রচার এবং প্রকাশনা ও অন্যান্য উপায়ে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। তথ্য অধিকার বিষয়ে গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন এবং এরকম অন্যান্য ব্যবস্থার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করা এবং গবেষণালব্ধ ফলাফল প্রচার করা। সরকার কেন্দ্রিক কার্যক্রমগুলো হচ্ছে তথ্য অধিকার সংরক্ষণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বা আপাতত বলবৎ কোনো আইনের অধীন স্বীকৃত ব্যবস্থাদি পর্যালোচনা করা। উক্ত পর্যালোচনার কার্যকর বাস্তবায়নের জন্য অসুবিধাসমূহ চিহ্নিত করে তা দূর করতে সরকারের কাছে সুপারিশ প্রদান। চিহ্নিত সমস্যাগুলো যথাযথ প্রতিকারের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান। তথ্য অধিকার বিষয়ক চুক্তিসহ অন্যান্য আন্তর্জাতিক দলিলসমূহের উপরে গবেষণা করা এবং তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুপারিশ প্রদান। নাগরিকদের তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে তথ্য অধিকার সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক দলিলের সাথে বিদ্যমান আইনের সাদৃশ্য পরীক্ষা করা এবং বৈসাদৃশ্য পরিলক্ষিত হওয়ার ক্ষেত্রে তা দূর করতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান। তথ্য অধিকার বিষয়ে আন্তর্জাতিক দলিল অনুসমর্থন বা তাতে স্বাক্ষর প্রদানে সরকারকে পরামর্শ প্রদান। তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও প্রশাসনিক নির্দেশনা প্রণয়নের ব্যাপারে সরকারকে পরামর্শ এবং সহযোগিতা প্রদান। এছাড়া তথ্য কমিশনের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলো হচ্ছে তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশের জন্য একটি ওয়েব পোর্টাল স্থাপন এবং তথ্য অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের বিষয়ে অন্য কোনো আইনে গৃহীত ব্যবস্থাদি পর্যালোচনা করা। প্রত্যেক আইনেরই কিছু না কিছু সবল এবং দুর্বল দিক থাকে। তথ্য অধিকার আইনেও এর ব্যতিক্রম হয়নি। চলুন জেনে নেওয়া যাক তথ্য অধিকার আইন 2009-এর সেই সবল এবং দুর্বল দিকগুলো সম্পর্কে। তথ্য অধিকার আইন 2009 বাংলাদেশে নাগরিকের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে একটি মাইল ফলক। এই আইনের মাধ্যমে তথ্য প্রাপ্তির অধিকারকে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে। সাধারণ নাগরিক, নাগরিক সমাজ, বেসরকারি সংগঠনসমূহ এখন তথ্য পাওয়ার ক্ষেত্রে আইনগত ভিত্তির উপরে দাঁড়িয়ে
তথ্য চাইতে পারবে। এই সবই এই আইনের সবলতা। তবে তথ্য অধিকার আইন 2009 বিশ্লেষণে যে কোনো নাগরিক সহজে উপলব্ধি করতে পারবেন যে এখানে কিছু দুর্বল দিকও রয়েছে। বাংলাদেশের তথ্য অধিকার আইনের মাধ্যমেই কেবল সরকারি প্রতিষ্ঠানসমূহকে তথ্য প্রদানের বাধ্যবাধকতার মধ্যে আনা হয়েছে। সে অর্থে এই আইন অন্যান্য দেশের আইনের তুলনায় প্রগতিশীল। তবে কেবলমাত্র সরকারি বা বিদেশি অর্থে পরিচালিত অথবা সরকারি বা বিদেশি অর্থে পরিচালিত প্রকল্প আছে এরকম প্রতিষ্ঠান এই আইনের আওতায় তথ্য দিতে বাধ্য থাকবে। অন্যদিকে ব্রিটেনের আইনের উপর থেকে স্থগিতাদেশ রহিতের পর 2005 সাল থেকে মানুষ পুলিশের কাছেও বিশেষ কোনো তথ্য জানতে চাইতে পারে। কিন্তু বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009-এর বিধান অনুসারে মোট 20টি পরিস্থিতিতে কর্তৃপক্ষ নাগরিকদের তথ্য প্রদান করতে বাধ্য নয়। এর অর্থ হচ্ছে তথ্য প্রদানকারী সংস্থা স্বপ্রণোদিত হয়ে চাহিদাকৃত তথ্য না দিলে সেই ক্ষেত্রে কিছুই করার থাকবে না। তথ্য অধিকার আইন 2009-এ তৃতীয় পক্ষের সাথে জড়িত তথ্য প্রকাশের বা প্রদানের ব্যাপারটি স্পষ্ট নয়। এজন্য সবচেয়ে বেশি যারা তথ্য প্রদানের সমস্যার মধ্যে পড়বেন তারা হলেন দ্বিতীয় পক্ষ, এবং এর ফলে নাগরিকদের তথ্য পেতে অনেক বিড়ম্বনায় পড়তে হতে পারে। ভারতের তথ্য অধিকার আইনের তৃতীয় পক্ষের ভূমিকাকে একটি সময়সীমায় বেঁধে দেওয়ায় নাগরিক যেমন সঠিক সময়ে তথ্য পাচ্ছে, তেমনি করে দ্বিতীয় পক্ষকে কোনো সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে না। তথ্য অধিকার আইন 2009-এর ধারা 9-8 অনুযায়ী প্রতিবন্ধী মানুষের জন্য একটি ধারা রাখা হয়েছে যাতে তাদের প্রতি কর্তৃপক্ষগুলো কোনোভাবেই বৈষম্য তৈরি করতে না পারে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদেরকে বিনামূল্যে তথ্য প্রদানের ব্যবস্থা করা। ভারতের তথ্য অধিকার আইনের মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষগুলো সম্পূর্ণ বিনামূল্যে তথ্য পেতে পারে। পরিসংখ্যান বলে বাংলাদেশের মোট জনসংখ্যার 40% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তাই সঙ্গত কারণেই বলা যায় মোট জনসংখ্যার মাত্র 60% নাগরিক তথ্য অধিকারের আওতাভুক্ত তথ্যগুলো পেতে আর্থিক কারণে বাধাগ্রস্ত হবেন না। এটি সামগ্রিক টেকসই উন্নয়নের পথে একটি বাধা। নেপালের কমন কোডের ক্ষমতা রয়েছে চাহিদা অনুযায়ী যে কোনো পক্ষকে আদালতের মামলা পদ্ধতির অনুলিপি সরবরাহ করার। সে লক্ষ্যে পদ্ধতির ফিসের পরিমাণ ও সময়সীমাও জানানো হয়। কিন্তু বাংলাদেশের তথ্য অধিকার আইনে বাধ্যতামূলক নয় এরকম 20টি পরিস্থিতিতে তথ্যগুলো অন্যায়ভাবে ব্যবহার করলে নাগরিকের আদালত থেকে মামলার অনুলিপি না পাওয়ার সম্ভাবনাও থেকে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট 2007 এবং ব্রিটেনে পাবলিক ইন্টারেস্ট ডিসক্লোজার অ্যাক্ট 1998 আইনের মতো বাংলাদেশের আইনের 31 ধারায় তথ্য প্রদায়ক সুরক্ষার বিষয়টি রয়েছে। জাতিসংঘের তথ্যের স্বাধীনতা 2000 এর নীতিমালায় তথ্য প্রদায়ক সুরক্ষার বিষয়টি খুবই স্পষ্টভাবে বলা আছে। সুশাসন কিংবা টেকসই প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্যের স্বচ্ছতায় নাগরিকের বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কোনো সদস্যের ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানানো গণতন্ত্রের একটি চাবি, যা দিয়ে দুর্নীতিগৃহের সমস্ত দরজা উন্মোচন করা সম্ভব। তাই তথ্য প্রদায়ক সুরক্ষায় বলা হয় যে সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি যদি ওই প্রতিষ্ঠানের জনস্বার্থ পরিপন্থী কোনো তথ্য জনসম্মুখে প্রকাশ করে, এর ফলে ওই প্রতিষ্ঠান অন্যায়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তবে সরকারি আচরণবিধি 1979 এর ধারা 19 অনুযায়ী এক বিভাগের তথ্য অন্য বিভাগকে দেয়া হলে শাস্তির ব্যবস্থা আছে। যুক্তরাষ্ট্রের ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট 1966 অনুযায়ী যে কোনো নাগরিক সরকারি নথি ও কাগজপত্র পরিদর্শন ও তথ্য প্রাপ্তির অধিকার রাখেন। তথ্য পাওয়ার জন্য আবেদনের পর যদি 10 দিনের মধ্যে তথ্য সরবরাহ করা না হয়, সেক্ষেত্রে নাগরিকগণ ফেডারেল কোর্টে অভিযোগ করতে পারেন। ফেডারেল কোর্টে আবেদন পেশের পরবর্তী 20 দিনের মধ্যেই আবেদনকারীর সে তথ্য পাওয়ার অধিকার আছে কি নাই তা নির্ধারণ হয়ে থাকে। তথ্য প্রাপ্তির অধিকারের প্রয়োগের ব্যাপারটি যুক্তরাষ্ট্রে একরকম সহজতর প্রক্রিয়ায় পরিণত হয়েছে। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির আবেদনের সময়
তথ্যের সঠিক বর্ণনা দেওয়া সম্ভব না হলেও একটি যুক্তিসঙ্গত বিবরণ দিলেও আবেদনটি গৃহীত হয়। কিন্তু বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009-এর বিধি অনুসারে নাগরিক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ থেকে তথ্য না পায়, তাহলে প্রথমে নাগরিক কর্তৃপক্ষের ভিতরকার আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারে। তারপরও যদি নাগরিক আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট না থাকে, তাহলে নাগরিকগণ তথ্য কমিশনের নিকট অভিযোগ করতে পারে, কিন্তু সরাসরি আদালতে যাওয়ার কোনো অধিকার নাগরিককে দেওয়া হয়নি। সর্বোচ্চ পর্যবেক্ষণ বা তদারকির ক্ষমতা এবং যে কোনো নির্দিষ্ট বিধিমালায় বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতা যদি একটি পক্ষকে দেয়া থাকে এবং যেই ক্ষমতা চ্যালেঞ্জ করা যায় না, তাহলে একচেটিয়া কর্তৃত্বের সৃষ্টি করে, যা ক্ষমতার অপব্যবহারকে উৎসাহিত করে। তাই সহজেই এটা অনুধাবন করা যায় যে তথ্য কমিশনের তথ্য অধিকার নিয়ন্ত্রণ করার যে সর্বোচ্চ ক্ষমতা, তা নাগরিকের ক্ষমতায়নের বাধা হয়ে দেখা দিতে পারে, যা তথ্য অধিকার আইন 2009-এর উদ্দেশ্যের পরিপন্থী। তাই তথ্য অধিকারের পর্যবেক্ষণ বা তদারকির ক্ষমতা তথ্য কমিশনে রেখে তথ্য অধিকার নিয়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রাখা উচিত রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ওপর। তবেই সাংবিধানিক এবং তথ্য অধিকারের উদ্দেশ্য পূরণে তথ্য অধিকার আইন নাগরিকদের ক্ষমতায়িত করবে। উল্লেখ্য যে তথ্য কমিশনের বিচার বা জবাবে সংক্ষুব্ধ ব্যক্তি যদি সন্তুষ্ট না হন, তবে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে উচ্চ আদালতে রিট করে প্রতিকার চাইতে পারেন। এছাড়া কিছু আইন প্রচলিত আছে যা তথ্য অধিকারের বিপরীতমুখী, যেমন দাপ্তরিক গোপনীয়তা আইন 1923। এইসব আইন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় কার্যকর থাকা অবস্থায় তথ্য অধিকার বলবৎ রাখা এক ধরনের স্ববিরোধিতা, যার ফলে নাগরিকরা অহেতুক বিভ্রান্তির শিকার হবে এবং সাথে সাথে নাগরিকের ভেতর স্থায়ী অনীহা তৈরি হবে, যা দিয়ে তথ্য অধিকারের কার্যকারিতা বারংবার বাধার সম্মুখীন হবে। দাপ্তরিক গোপনীয়তা আইনে বাধাগ্রস্ত নয়, কিন্তু অন্যান্য বিষয় যেমন ধারা 8-এর তথ্য প্রকাশে অব্যাহতির কিছু বিষয় আছে, যেমন রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, সম্মান, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা অথবা কোনো বিদেশি রাষ্ট্রের বা সংস্থার সাথে বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকলে অব্যাহতি পাওয়ার শব্দগুলো ব্যবহার করে আরও বেশি করে তথ্য গোপন করার প্রবণতা দেখা দেবে। তাই তথ্য অধিকার নিশ্চিত করতে হলে এর বিপরীত স্রোতের আইনগুলো বাতিল করার পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাষ্ট্রীয় নিরাপত্তার তথ্যগুলোর নিরাপত্তা কখনোই চিরস্থায়ী হতে পারে না, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত তথ্যগুলোর নিরাপত্তা নির্দিষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। 1952 সালের ভাষা আন্দোলনের কিংবা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়কার রাষ্ট্রীয় পর্যায়ের তথ্যগুলো নিরাপত্তার কারণেই নাগরিকদের সামনে তুলে ধরা হয়নি, যার ফলশ্রুতিতে হাজার হাজার নিরপরাধ নাগরিকের কিংবা বুদ্ধিজীবীর মৃত্যু হলো এবং আমরা এখন পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত তথ্যের নিরাপত্তা চিরস্থায়ী হলে এটা শুধু বিদ্রোহ বা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যেই সীমাবদ্ধ না থেকে একটা জাতির ভবিষ্যৎকে অন্ধকারময় করে তোলে। তাই রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত তথ্যগুলোর নিরাপত্তাকে একটা নির্দিষ্ট সময়ের গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া রাষ্ট্রেরই অন্যতম সাংবিধানিক কর্তব্য। এটা হতে পারে 12 বছর কিংবা 15 বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোপনীয় তথ্যগুলি সর্বোচ্চ 25 বছর পর উন্মুক্ত হয়ে যায়। তথ্য পাবার দীর্ঘসূত্রিতায় নাগরিকগণ হতাশ হতে পারেন। আইন অনুসারে দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে তথ্য অধিকার আদায়ে 210 দিন লেগে যেতে পারে। তথ্য প্রদানের ক্ষেত্রে যদি তৃতীয় পক্ষ জড়িত থাকে, তাহলে দ্বিতীয় পক্ষ অর্থাৎ তথ্য প্রদানকারী ইউনিট 30 কর্মদিবস সময় পাবে। 30 দিন পর সন্তোষজনক জবাব না পেলে আপিল করবে। সেই আপিল নিষ্পত্তির সময়সীমা 15 দিন। আপিলের রায় তথ্য চাহিদাকারীর পক্ষে গেলে তথ্য পাওয়ার জন্য তাকে আরও 30 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু নাগরিক যদি সংক্ষুব্ধ থাকেন, তাহলে তিনি তথ্য কমিশনে অভিযোগ করবেন। অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা 75 দিন। তথ্য কমিশনের রায় যদি তথ্য আবেদনকারীর পক্ষে যায়,
তবে নতুনভাবে তথ্য প্রদানের সময়সীমা হবে আরও ৩০ দিন। দাপ্তরিক নোটশিট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু তথ্য আইনের ২ চ ধারায় দাপ্তরিক নোটশিট বা নোটের প্রতিলিপি সংক্রান্ত আইনের এই বিধানটি তথ্য অধিকার আইনের মূল বিধানের পরিপন্থী। কারণ কোনো একটি বিষয়ে দাপ্তরিক নোটশিট জনগণের হাতে না এলে তারা বুঝতে পারবে না যে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি কেমনভাবে বাস্তবায়িত হয়েছে এবং কার কী ভূমিকা ছিল। ভারতে প্রথম দিকে নোটশিট প্রদানকে অব্যাহতি দেওয়া হয়েছিল, পরে সমাজের বিভিন্ন গোষ্ঠীর চাপে নোটশিট দেয়া বাধ্যতামূলক করা হয়। বাংলাদেশেও বিভিন্ন নাগরিক ও পেশাজীবী সংগঠন এই ধারাটি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বিগত 4টি সেশনে আমরা তথ্য অধিকার আইন 2009-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, জানলাম। তারপরও যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে তাহলে প্রশিক্ষণ প্ল্যাটফর্মে এই বিষয়ে বিশদ বিবরণ দেয়া আছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে পারবেন। অনুসন্ধানী সাংবাদিকতা এর বিভিন্ন বিষয় নিয়ে দেখা হবে আগামী সেশনগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।